মনের মানুষ উপন্যাসের দ্বাদশ পর্ব বা শেষ পর্ব। শীতের সোনালি রোদে গা এলিয়ে কাটানো হচ্ছে একটা অলস দুপুর। কেউ শুয়ে আছে ঘাসের ওপর, কেউ বসে আছে পড়ে থাকা গাছের গুঁড়িতে। একপাশে কয়েকজন বেটে বাটকুল গণেশ শেখকে ধরে শুনছে লালনের কয়েকটি গান। লালনও উৎফুল্লভাবে তাকিয়ে আছে সেদিকে। মজার কথা এই, লালন নিজেই তার গান ভুলে যায়, নতুন করে শিখে নেয় গনাইয়ের কণ্ঠে শুনে। এখন কোথাও গেলে কেউ কেউ লালনের কাছে গান শুনতে চায়। লালন তো যখন তখন গান সৃষ্টি করতে পারে না, বুক ঠেলে যখন নিজে নিজে বেরিয়ে আসার তখন আসে। সেই জন্যেই দু চারখানা গান শিখে রাখা দরকার। এমনও হয়, গনাইয়ের গাওয়া কোনো গান শুনে লালন সবিস্ময়ে বলে ওঠে, এই গান আমি গাইছি নাকি? অন্যরা সবাই হো হো করে হেসে ওঠে। যে নিজে গান বানিয়েছে তার মনে নেই, কিন্তু শ্রোতাদের মনে আছে। এখন লালন কোনো এক ভ্রাম্যমাণ বাউলের কাছ থেকে গুপিযন্ত্র বাজাতে শিখে নিচ্ছে। এখন সে প্রায়ই পিরিং পিরিং করে, বেশ মজা পায়, গানের সঙ্গেও বাজাতে পারে। লালন বাইরের কোনো জায়গা থেকে ঘুরে এলে এখানকার বাসিন্দারা সেই অভিজ্ঞতার কথা শুনতে চায়। এদের মধ্যে অনেকেই কাছাকাছি দু চারখানা গ্রামের বাইরে অন্য কোথাও যায়নি। এদের বাপ ঠাকুর দাদাও একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যেই জীবন কাটিয়ে গেছে। এবারে পাবনায় গিয়ে লালনের অনেক গভীর অভিজ্ঞতা হয়েছে। সিরাজ সাঁয়ের চরণ ধরে সে 3 দিন পড়েছিল, আসতে ইচ্ছেই করছিল না। লালনের এমনই হয়, বাইরে কোথাও গিয়ে খুব ভালো লেগে গেলে সেখানেই আরও থেকে যেতে ইচ্ছে করে। আবার জঙ্গলের মধ্যে তার কুটির, এখানকার মানুষজনও তার মন টানে। কত তত্ত্ব, ইসলামী শাস্ত্র, এমনকি হিন্দু শাস্ত্র সম্পর্কেও সিরাজের অগাধ জ্ঞান। কিন্তু তিনি মুখে বড় বড় কথা বলেন না। হাসি মশকরা, গল্প কাহিনী, গান, এইসবের মধ্যে দিয়েই সেই সব ফুটে বেরোয়। এবারে লালনের বেশি লাভ হয়েছে। সে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছে। হিন্দু মুসলমান কত শত বছর ধরে পাশাপাশি বাস করছে এদেশে, অথচ তারা পরস্পরের ধর্ম ও সামাজিক নীতি সম্পর্কে প্রায় কিছুই জানে না। এই অজ্ঞতা থেকেই তো বিদ্বেষ ও সংঘর্ষ হয়। যেমন হিন্দুদের মূর্তি পূজক ভেবে মুসলমানরা কেমন যেন অবজ্ঞা করে। কিন্তু এই মূর্তিগুলো তো সব বিভিন্ন রূপ ও গুণের প্রতীক। প্রতিমা কথার মানেই যে তাই, তা লালনও সদ্য জেনেছে। হিন্দু ধর্মে যে পরমেশ্বর কিংবা পরম ব্রহ্ম, তার তো কোনো মূর্তি কিংবা রূপ নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সেই পরম ব্রহ্মেরই বন্দনা করেন। আবার ইসলাম ধর্মে যে বিশ্বভ্রাতৃত্বের উদার আহ্বান, তা হিন্দুরা বোঝে না। ইসলাম সব মানুষকে সমান করে, আর হিন্দুরা নিজেদের মধ্যে নানান জাতি ভেদ করে নানান ছুতোয় অনেক মানুষকে বিতাড়িত করে দেয়। তবু মুসলিমেরা হিন্দুদের সম্পর্কে যতটুকু জানে, হিন্দুরা মুসলমানদের সম্পর্কে জানে তারও অনেক কম, জানতেও চায় না। অন্যদের দূরে সরিয়ে রাখাই যে তাদের ভ্রান্ত নীতি। এখানে সঙ্গী সাথীদের সঙ্গে কথা বলতে গিয়ে লালন বুঝেছে এখানকার মুসলমানরাও নিজেদের ধর্ম সম্পর্কে জানে খুব কম। আসলে 2-1 পুরুষ আগে হিন্দু সমাজে অত্যাচারিত হয়ে এদের বাপ দাদারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাতে অনেকেরই দারিদ্র ঘোচেনি, শিক্ষার সুযোগ পায়নি, শুধুমাত্র বেঁচে থাকার লড়াইতে এত ব্যস্ত যে নতুন ধর্মের মূলতত্ত্ব বোঝারও অবকাশ হয়নি। শুধু মৌলবীরা মাথার মধ্যে কিছু সংস্কার ঢুকিয়ে দিয়েছে। আর একটা কথাও সত্য যে ইসলামের সব মানুষ সমান বলা হলেও তার চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় না সব সময়। ধনী আর অতি দরিদ্র মুসলমান তো পাশাপাশি খেতে বসে না কখনোও। শিয়া আর সুন্নিদের তফাৎ নিয়ে মারামারিও হয়। হিন্দু জমিদার যেমন হিন্দু মুসলমান নির্বিশেষে চাষিদের ওপর অত্যাচার করে, তেমনি মুসলমান জমিদারও তো অসহায় মুসলমান চাষিদের রেওয়াত করে না। লালনের আফসোস হয়, যদি সে কিছুটা লেখাপড়াও জানতো তাহলে সে রামায়ণ মহাভারত আর কোরআন হাদিস নিজে পাঠ করে বুঝে নিতে পারত। কিন্তু বাল্যকালে কেউ তার হাতে একটা খাগের কলমও ধরিয়ে দেয়নি। কি আর করা যাবে, এখন জ্ঞানী মানুষদের কাছ থেকে শুনে শুনে যতটুকু শেখা যায়। পাবনার গল্প করতে করতে কালুয়ার কথা এসে পড়ে। শিমুল তলার এই যে নতুন গ্রাম দিন দিন বেড়ে উঠেছে, কালুয়াই প্রথম স্থপতি। লালন তাকে পরম সুহৃদ হিসেবে পেয়েছিল। এবারে কালুয়ার দেখা পেয়ে সে তাকে এখানে একবার ফিরিয়ে আনার খুব চেষ্টা করেছে। কালুয়া তাকে মেরেছে, ধরেছে, তবু সব সহ্য করেও কাকুতি মিনতি করেছে লালন। কালুয়ার এখন চরম উন্মাদনার দশা। কালুয়ার কথা বলতে বলতে লালন আর চোখে কমলির দিকে তাকায়। কালুয়া কেন ফিরতে চায় না তার কেউ বুঝুক না বুঝুক, কমলি অবশ্যই বোঝে। কমলির দিক থেকে কোনো সাড়া পাওয়া যায় না। নিরেট মুখ করে সে অন্যদিকে তাকিয়ে থাকে।
মদিনা শহরের এক স্বামী বিরহিণী যুবতীর গান শুনে হজরত রায়ের মন গলে যাওয়ার কাহিনীটি শুনে সকলেই বাহবা দিয়ে ওঠে। একজন বলল, আহা, বিরহের গান শুনে মন গলে না এমন পাথরে কি কেউ আছে? লালন গোপীযন্ত্রটা বাজাতে বাজাতে বলল, এক হিসেবে সব মানুষের গানই তো বিরহের গান। মনসুর বলল, এইটা তুমি কি কইলা লালন? সবই বিরহের প্যানপ্যানাইয়া গান। আরও কত গান আছে, মারফতি গান। বাউল ফকিররা যে নবী আর রসুলের নামে গান করে, তাও কি? লালন বলল, ভালো কইরা ভাইবা দেখো, আল্লাহ রসুলি বলো কিংবা হিন্দু গোজে ঠাকুর দেবতার গান, সবই তো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন আকাঙ্ক্ষা। যতদিন মিলন না হয় তারই তো বিরহ কয়। মনসুর বলল, আর একটু বুঝাইয়া কও। লালন আর কিছু বলার আগেই দূর থেকে একজন চেঁচিয়ে জানালো, লালন, একটা খুব মন্দ সংবাদ আছে। লালন বলল, কাছে আইসা কও। লোকটির নাম মিজান। সে বাইরের গ্রামে কোনো কাজে গিয়েছিল। দৌড়ে দৌড়ে আসছে, হাঁপাতে হাঁপাতে বলল, খাড়াও আসি। সে একটা গাছের আড়ালে হিসি করে বসে গেল, অন্যদের উৎকণ্ঠায় রেখে। একটু বাদে মিজান বলল, জমিদারের অত্যাচার শুরু হয়েছে। আমি শুইনা আসলাম হরিনাথ মজুমদারের বাড়িতে লেঠেল পাঠিয়েছে ঠাকুরবাবুরা। এতক্ষণে মনে হয় সব শেষ। লালন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, সব শেষ মানে? তুই নিজের চোখে কি দেখছো আর কি শুনছো, তাই কও। মিজান বলল, আমি দেখি নাই কিছু, হাটে শুনছি জমিদারের লেঠেল বাহিনী আয়সা হরিনাথের বাড়ি ঘেরছে। হরিনাথের ধইরা নিয়ে যাবে, তার বাড়িতে আগুন দেবে। শীতল বলল, কেন কেন? হরিনাথ তো জমি জিরেত কিছু নাই, জমিদার তারে ধরবে কেন? মিজান বলল, তা আমি কেমনে জানমু? হাটের মানুষজন খুব চিল্লাচিল্লি করছে, কিন্তু ওই বাড়ির কাছে যাবার সাহস কারুরই নাই। লালন জিজ্ঞেস করল, বাড়িতে আগুন ধরাইছে? হরিনাথরে নিয়ে গেছে? মিজান বলল, অতদূর শুনি নাই। হরিনাথ নাকি বাড়িতে নাই, কোন গ্রামে গেছে, ফিরে আসলেই ধরবে। তয় এতক্ষণে বাড়িতে আগুন লাগাইছে বোধ হয়। লালন উঠে দাঁড়িয়ে বলল, তাইলে তো আমাগো যাইতে হয়, আমরা হরিনাথের পাশে দাঁড়াবো। মনসুর বলল, জমিদার পাইক বরকন্দাজ পাঠাইছে, আমরা গিয়া কি করতে পারবো? লালন বলল, বন্ধুর বিপদের সময় আমরা তার পাশে যাব না? মনসুর বলল, সে কথা ঠিক, কিন্তু জমিদারের শক্তির সঙ্গে পাল্লা দেওয়া। লালন বলল, আমরাও তো লাঠি খেলা শিখেছি, আমরা যথাসাধ্য আটকাবো, আর যদি না পারি তো পারবো না, তবু যেতে হবেই, আর দেরি করা ঠিক হবে না। শীতল বলল, মাথা ঠান্ডা কইরা একটু ভাবো লালন, আমরা এইখানে বাড়িঘর করছি, আমাগো কাউরিরই জমির পাট্টা নাই। জমিদার এতদিন তা নিয়ে মাথাও ঘামায় না। এখন আমরা যদি এইসব ব্যাপারে জড়াইয়া পড়ি, তাহলে আমাগো উপর জমিদারের নজর পড়বে। তারপর আমাগো কি হবে? এখন জমিদারের 5-6 জন লাঠিয়াল আসছে, এরপর যদি 50 জন আসে? লালন হেসে বলল, ভবিষ্যতের কথা চিন্তা করে এখন আমি আমার বিবেককে ঘুম পাড়াতে রাজি না। পরে যা হবে হবে। আমি যাইব, তোমরা কে কে যেতে চাও সঙ্গে বলো, আর যদি কেউ না চাও তবু আমি। মনসুর বলল, আরে না না, সে কথা না, তুমি গেলে আমরা সবাই যাব, কি ঠিক না? এবার সকলে সমস্বরে বলল, নিশ্চয় যাব, সকল দিয়েই যাব। শীতল বলল, আমি তো যাবই লালন, আমরা মরতে ভয় পাই না। আমাগো এই গেরাম যদি জমিদার ভাঙতে আসে, আমি আগে প্রাণ দেব। লালন বেছে নিল 6 জনকে, তারপর রণ পায়ে রওনা দিল দ্রুত। হরিনাথের গ্রামে এই দলটি পৌঁছে গেল সন্ধ্যের একটু আগে। মিজানের খবর মিথ্যে নয়, তবে হরিনাথের বাড়িতে এখনো আগুন লাগানো হয়নি। বাড়ি ঘিরে বসে আছে 6 জন লাঠিয়াল। উঠোনে একটা টিনের চেয়ারে বসে তামাক টানছে একজন নায়েব শ্রেণীর মানুষ। ফর্সা টুকটুকে চেহারা, মাথার একটাও চুল নেই, কিন্তু গোফের বেশ বাহার। মাথার চুল নেই বটে, কিন্তু ভুরু দুটি বেশ মোটা। লালনের দলটিকে দেখে সে ভুরু নাচিয়ে অবজ্ঞার সঙ্গে বলল, তোরা আবার কারা? লালন বিনীতভাবে বলল, হুজুর, আমরা হরিনাথের বন্ধু। নায়েব বলল, বটে, সে তোমাকে পাঠাইছে? সে নিজে লুকায়ে আছে কোথায়? লালন বলল, সে আমাদের পাঠায় নাই, সে কোথায় আছে তাও আমরা জানি না। নায়েব বলল, সে তোদের পাঠায়নি? তবে তোরা এখানে মাথা গলাতে এসছিস কেন? যা যা, নিজের কাজে যা। লালন বলল, হরিনাথের কি খাজনা বাকি পড়েছে? তার তো নিজের জমি নাই। আমরা যতটুকু জানি, তার যেটুকু ছিল তাও সেই স্কুলের গোড়ার জন্য দিয়ে দিয়েছে।
তবু তারে ধরতে এসেছেন কেন? কেন এসেছি সেজন্য কি তোদের কৈফিয়ত দিতে হবে নাকি? তুই কে? কৈফিয়ত না হুজুর, বন্ধু বিপদ হলে অন্য বন্ধুরা পাশে এসে দাঁড়ায় না? বন্ধু কোনো দোষ করেছে নাকি তাও জানতে চাই। আপনার বন্ধু বিপদে আপনি তার পাশে যান না? আমার কোনো বন্ধু নাই। জমিদারের কাছে বন্ধু টন্ধু থাকলে চলে না। শোন, এই হরিনাথের একটা ছাতা মাথা কাগজ আছে, তাতে জ্ঞানের কথা কিছু থাকে না, শুধু চুটকি খবর লেখে। তাতে লিখেছে যে ঠাকুর জমিদাররা নাকি প্রজাদের ওপর অত্যাচার করে। দুটো গ্রামের নাম দিয়ে লিখেছে। সেখানে প্রজাদের ঘরে আগুন দেওয়া হয়েছে, একজনকে মারতে মারতে হাত পা বেঁধে দিয়েছে। সব মিথ্যে কথা। লোকটার এত বড় আস্পর্ধা। হরিনাথের গ্রাম বার্তা প্রকাশিকা নামে পত্রিকার কথা লালন জানে, কিন্তু পড়তে তো পারে না। তাতে কি লেখা হয় সে জানে না। তবে বিনা কারণে হরিনাথ মিথ্যে কথা লিখবে তাও বিশ্বাস হয় না। একবার হরিনাথ তাকে বলেছিল বটে, ঠাকুররা তাকে অপছন্দ করে। নায়েব আবার বলল, ঠাকুর জমিদারদের সব লোকে ধন্য ধন্য করে, অন্য জমিদারদের সঙ্গে তাঁদের তুলনাই হয় না। পূজ্যপাত দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের জমিদার, সারা দেশে তাঁর সুনাম, আর তাঁর নামে বদনাম দেয়। এই লোকটা এমন নিমকহারাম, এবার তাকে উচিত শিক্ষা দিতেই হবে। লালন নানান জেলায় ঘুরে বহু মানুষের সঙ্গে কথা বলে এখন অনেক বিষয়ে অভিজ্ঞ হয়েছে। সে বলল, নায়েব মশাই, দেশে এখন ইংরেজ রাজত্ব। আমরা সকলে মহারানী ইংল্যান্ডেশ্বরীর প্রজা। মহারানী ইংল্যান্ডেশ্বরীর প্রজা হলো, দেশে এখন ইংরেজ রাজত্ব। আমরা সকলে মহারানী ইংল্যান্ডেশ্বরীর প্রজা। দেশে এখন আইন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। শুনেছি এমনকি অত্যাচারী সাহেবদের নামেও আদালতে নালিশ করা যায়। আগেকার দিনের মতন জমিদারের তো শাস্তি দেওয়ার অধিকার নাই। হরিনাথ যদি মিথ্যা কথা লিখে থাকে তাহলে আদালতেই তার বিচার হতে পারে। নায়েব ফুঁসে উঠে বলল, ওরে বাপ রে বাপ, এই যে দেখি ছোট মুখে বড় কথা। ছোট লোকরাও এই ইংরেজ রাজত্বের মাথায় চড়ে বসতে চায়। তুই আমাকে আইন শেখাতে এসেছিস এই কটা তালপাতা সেপাই নিয়ে? ভালো চাস তো এখনই দূর হয়ে যা, নইলে তোদের সব কটার লাশ ফেলে দেবো এখানে। একটা দীর্ঘশ্বাস ফেলে লালন বলল, আমরা তো পিছু হটতে আসি নাই। আমরা সব যদি লাশ হয়ে যাই হতেও পারি, কিন্তু তার আগে আপনাদেরও কয়েকজনের নির্ঘাত মাথা ফাটবে, দু একটা লাশও পড়তে পারে। কেন শুধু শুধু এই রক্তারক্তি? তা বন্ধ করা যায় না? আদালতেই হরিনাথের বিচার হোক না। নায়েব বলল, রক্তারক্তি হয় হোক, হরিনাথকে না নিয়ে যাব না। তারপর সে হাঁক দিল, গুরমিত সিং। এর মধ্যে জমিদারের লাঠিয়ালরা নায়েবের পেছনে এসে দাঁড়িয়েছে। এদের সকলেরই ঘি খাওয়া মোটাসোটা চেহারা। একজন আছে পাঞ্জাব দেশীয়, মাথায় পাগড়ি, এক হাতে লোহার বালা, কোমরে একটা ছুরি গোজা, দশাশয় শরীর, মুখ ভর্তি দাড়ি গোঁফ। তার হাতে লম্বা লাঠিটায় পিতলের আংটা লাগানো, পায়ে নাগরা। সে ডাক শুনে সেলাম দিয়ে বলল, হুজুর। নায়েব হুকুম দিল, ই লোগো কো হটা দেও। জমিদারের লাঠিয়ালরা সবাই লাঠি আঁকড়ে ধরতেই লালন হাত তুলে বলল, দাঁড়াও, একটা কথা আছে। নায়েব মশাই, আমার একটা প্রস্তাব শুনবেন? শুনেছি কোনো কোনো দেশে এই প্রথা আছে, সকলে মিলে মারামারি করে নিধন হওয়ার বদলে দুই দলের একজন একজনের সঙ্গে লড়াই হোক। যে হারবে তার দল বিদায় নেবে। ধরেন আপনার দলের যে কোনো একজনের সাথে আমার দলের একজনের লড়াই হবে। আমার লোকটি যদি হারে, এমনকি মরেও যায়, তাহলে অন্যরা বিনা বাক্যে চলে যাবে। আপনারাও তাই মানবেন। নায়েবের চক্ষু বিস্ময়ে প্রায় ছানা বড়া। সে বলল, তাই নাকি? এই প্রথা? বেশ কথা। পাঞ্জাবি লাঠিয়ালটির পিঠে হাত দিয়ে সে বলল, আমার দলের এর সঙ্গে তোমার দলের কে লড়বে? বিন্দুমাত্র দ্বিধা না করে লালন বলল, আমি। জমিদারের লাঠিয়ালরা সকলে একসঙ্গে হেসে উঠল। লালনও হেসে বলল, ওর তুলনায় আমি চুনোপটি। যদি আমার প্রাণ যায়, বন্ধুর জন্য প্রাণ দিয়ে সোজা স্বর্গে চলে যাব, তাই না? আপনাকে কিন্তু কথা রাখতে হবে। লালন লাঠি নিয়ে তৈরি হতেই শীতল তার সামনে এসে বলল, সাঁই, তুমি স্বর্গে যেতে চাও, আমাদের বুঝি স্বর্গে লাভ নাই? তোমারে মোটেই আগে যেতে দেব না। তোমার থিকা আমি 2 বছরের বড়। বড় ভাই থাকতে ছোট ভাই আগে যায় না। লালন আরও কিছু বলতে গেলেও শীতল তাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা না, আমি আগে। লালন বলল, বেশ। তারপর নিচু গলায় বলল, শোন শীতল, তুই যদি জিতে যাস, লোকটারে বাগে পেলেও একেবারে মেরে ফেলিস না, হার স্বীকার করাতে পারলেই হবে। শীতল বলল, ঠিক আছে, তোমার কথা মতন। ওরে আমি প্রাণে মারব না, আমি মরি তো মরব, তাই সই। লালন বলল, তুই মরবি না, আমি তোর জন্য দোয়া করব।
শীতল বলল, সাই, অন্য এক জমিদার আমার বাড়ি পুড়াইয়ে দিয়েছিল। পেয়াদারা আমার ভগিনীরে টেনে নিয়ে গিয়েছিল। ঋণ শোধ করতে পারি নাই, তাই জমিদার জুতা মেরেছিল আমার 2 গালে। তখন রুখে দাঁড়াতে পারি নাই, পালাই এসেছি গ্রাম ছেড়ে। আজ এক জমিদারের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ দিলেই আমি ধন্য হব, পূর্বপুরুষ আশীর্বাদ করবে। লালন আবার বলল, তুই মরবি না শীতল, আমার আয়ুর ভাগ তোরে দিলাম। বাড়ির সামনের চাতালটা খালি করে দেওয়া হলো। হরিনাথের বাড়ির লোক ভয়ার্ত চোখে দেখছে গবাক্ষ দিয়ে। আরও কিছু লোকের ভিড় জমেছে। লুঙ্গিটা খুলে ফেলেছে শীতল, শুধু একটা নেংটি পরা। একেবারে মেদহীন, কালো চকচকে শরীর, সরু কোমর, চওড়া বুক, জলজল করছে চক্ষু, যেন একটা কালো রঙের বাঘ। গুরমিত সিংয়ের কোনো প্রস্তুতি দরকার হলো না। সে তো ধরেই নিয়েছে এই লড়াই একটুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। প্রায় সব দর্শকদেরও তাই ধারণা। গুরমিত সিং প্রথম থেকেই লাঠি উঁচিয়ে সবলে শীতলের মাথাটা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তার শরীরে যতই শক্তি থাক, লাঠি চালানোতে সে তেমন দক্ষ নয়। শীতল একটা উচ্চিংড়ের মতন তিরিং তিরিং করে লাফিয়ে দৌড়তে লাগলো ঘুরে ঘুরে। অপরপক্ষের লাঠি একবারও তাকে স্পর্শ করতে পারল না। অত সহজে যুদ্ধ শেষ হলো না। বেশ কিছুক্ষণ ধরে চলতে লাগলো একইভাবে। গুরমিত মারতে তাড়া করে আর শীতল পালায়। দুজনের লাঠিতে ঠোকাঠুকিও হলো না একবারও। ক্রমশ ভারী শরীর নিয়ে দৌড়াতে দৌড়াতে গুরমিত ক্লান্ত হয়ে পড়েছে বোঝা যায়। রাগে বিরক্তিতে সে গর্জন করতে লাগলো। শীতল একেবারে নিঃশব্দ। সে অতিরিক্ত একটুও শ্বাসনষ্ট করছে না। তারপর একবার গুরমিত শীতলের কাছে এসে পড়ল। এইবার বুঝি খেলা শেষ। সকলে দম বন্ধ হয়ে চেয়ে রইল। শীতলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড জোরে লাঠি চালালো গুরমিত। একেবারে শেষ মুহূর্তে টুক করে সরে গেল শীতল। অত জোরে মাটিতে আঘাত করার ফলে গুরমিত আর লাঠি ধরে রাখতে পারল না, খসে গেল হাত থেকে। শীতল সঙ্গে সঙ্গে সেই লাঠিটায় এক লাথি মেরে পাঠিয়ে দিল অনেক দূরে। তারপর নিজের লাঠি তুলে মারতে গেল গুরমিতের মাথায়। লালনের অনুরোধ মনে পড়ায় সে থেমে গেল ওই অবস্থায়। গুরমিত মাথায় হাত দিয়ে বসে পড়ে চক্ষু বুজেছে, আর তার সামনে যমদূতের মতন লাঠি তুলে দাঁড়িয়ে আছে শীতল। রক্ত চোখে শীতল তাকালো লালনের দিকে। লালন খুব আস্তে আস্তে নিষেধের মাথা নাড়ল দুদিকে। দীর্ঘশ্বাস ফেলে লাঠি নামিয়ে ফেলল শীতল, চোখ রাখলো পরাজিতের দিকে। লালন এবার দৌড়ে মাঝখানে এসে বলল, সাবাস শীতল, সাবাস। তারপর সবার দিকে ফিরে চেয়ে বলল, আপনারাই বলুন কে জিতেছে। সবাই চিৎকার করে এক বাক্যে সায় দিল শীতলের নামে। জমিদারের অন্য লাঠিয়ালরা তেড়ে যেতে চাইল লালনের দিকে। নায়েব তাদের থামিয়ে দিয়ে বলল, না, থাক থাক, আমরা ভদ্রলোক, আমরা কথার খেলাপ করি না, আর লড়াই হবে না, চল সবাই ফিরে চল। লালনের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে বলল, আজকের মতন শেষ হলেও এ খেলা এখানেই শেষ নয়, তোর সঙ্গে আবার দেখা হবে। এবারে হরিনাথের বাড়ির লোকজন হুড়মুড় করে বেরিয়ে এলো। প্রশংসা, কৃতজ্ঞতা কিংবা স্তুতিবাকে কান নেই লালনের। সে ফেরার জন্য ব্যস্ত। এইসব মারামারি সম্পর্কে সে আলোচনা করতেও চায় না বেশিক্ষণ। হরিনাথ লুকিয়ে নেই। সে সত্যিই অনেক দূরের এক গ্রামে গেছে নৌকায়। ফিরতে অধিক রাত হবার কথা। লালন আর অপেক্ষা করল না। নায়েবের কথাই ঠিক। ঠিক 7 দিন পর সে ফিরে এলো। এবারে একেবারে শিমুলতলায় নয়া বসতিতে। সে এসেছে ঘোড়ায় চেপে। সঙ্গে 2 জন মাত্র রক্ষী। একজনের হাতে বন্দুক, অন্যজনের হাতে একটা বল্লম। আজও শীতের দুপুর। একই রকমভাবে শুয়ে শুয়ে লালন অনেকের সঙ্গে আলাপচারি আর হাস্য পরিহাসে মেতেছিল। বড় গাছটার তলায় ঘোড়া থেকে নেমে সে লালনের দিকে তাকিয়ে বলল, সেদিন তুমি আইন আদালত শেখাচ্ছিলে। হরিনাথ আমাদের প্রজা নয় ঠিকই, কিন্তু এই জঙ্গল ঠাকুর জমিদারদের সম্পত্তি। তোমরা এখানে বিনা অনুমতিতে ঘর বাড়ি তুলেছ। এর নিষ্পত্তি তো জমিদারই করবেন, তাই না? আমি কিছু বলবো না। জমিদার বাবু তোমায় ডেকে পাঠিয়েছেন, যা বলার তিনিই বলবেন। সবাই প্রথমে হতবুদ্ধির মতন এর ওর মুখের দিকে চাইতে লাগলো। এখন কি করা যাবে? নায়েব মশাই বিরাট বাহিনী নিয়ে জোরজুলুম করতে আসেননি, শুধু লালনকে নিয়ে যেতে চাইছেন। এখনই কোনো সংঘর্ষের প্রশ্নই নেই। কিন্তু লালনকে একা নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? ওকে কয়েদ করে রাখবে? ওর ওপর অত্যাচার চালাবে? কোনো দলিলের ওপর জোর করে টিপসই দেওয়াবে? মনসুর নায়েবকে জিজ্ঞেস করলো, লালন ভাই যদি না যেতে চাই, আপনি কি তারে জোর কইরা ধইরা নিয়ে যাবেন? নায়েব বললেন, না, সেরকম কোনো হুকুম নাই। আমি শুধু জমিদারের হুকুম জানাতে এসেছি।
যাওয়া না যাওয়া তার ইচ্ছা। সে যদি না যেতে চায় জমিদারকে জানাবো, তারপর যা ব্যবস্থা গ্রহণ করার তা তিনিই বুঝবেন। লালন শান্তভাবে বলল, ঠিক আছে, আমি যাব। তৎক্ষণাৎ শীতল চিৎকার করে বলে উঠল, আমিও সঙ্গে যাব। লালনকে আমরা একা ছাড়ব না। আরও ৩-৪ জন চেঁচিয়ে উঠল, আমরাও যাব, সবাই মিলে যাব। একটা কোলাহল শুরু হয়ে গেল। নায়েব হাত তুলে বলল, চুপ চুপ, আর কারোর যাওয়ার হুকুম নেই, শুধু লালনকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। শীতল দর্পের সঙ্গে বলল, কেন, আমরা যেতে পারবো না কেন? নায়েব বলল, আবার লড়াই করতে চাস না? একেবারে মুখ্যু, জানিস না জমিদারের সামনে যখন তখন যাওয়া যায় না। ভান্ডারের সময় নজরানা নিয়ে গেলে তার দর্শন পাওয়া যায়। মনসু জিজ্ঞেস করলো, লালন ভাই কি নজরানা নিয়ে যাবে? নায়েব বলল, লালনকে কিছু দিতে হবে না, ওকে তো জমিদার নিজে দেখা করতে বলেছে। লালন বলল, আপনি একটু অপেক্ষা করেন, আমি একবার ঘর থেকে আসি। পানি খাবেন? কমলি মুড়ির মোয়া বানাইছে না, মোয়া খাবেন? নায়েব বলল, না, কিছু খাবো না। তোমাদের এদিকে হরিণ টরিণ আসে নাকি? একটা হরিণ পেলে নিয়ে যেতাম। মনসুর বলল, না, এদিকে হরিণ আসে না, মাঝে মাঝে খরগোশ দেখি আর ময়ূর। আগে জানলে আপনার জন্যে একটা ময়ূর ধরে রাখতাম। পেছন দিক থেকে একজন বলে উঠল, আপনাদের ওদিকে যদি শেয়াল কম থাকে 2-5টা নিয়ে যেতে পারেন। অনেকে হেসে উঠল। এরপরেও একজন যোগ করল, আরে না, কর্তা থাকেন শিলাইদহে, সেহানে শিয়াল কম পড়বে কেন? লালনের তো বিশেষ সাজগোজের বালাই নেই। সে ঘরে এলো গুপি যন্ত্রটা নেবার জন্য। অনেকটা পথ যেতে হবে। যদি মনে গান আসে তাহলে এটা বাজানো যাবে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ভানুমতি। চোখ দুটি দেখলে যেন মনে হয় ফেটে বেরিয়ে আসবে। একেবারে শরীরের অনেক গভীর থেকে স্বর বের করে সে বলল, আবার কি আমার কপাল পুড়ল, তুমি চললা? লালন তার থুতনি ধরে বলল, যাচ্ছি, অত ভয়ের কি আছে, আমি আবার ফিরে আসব। ভান্তি বলল, দিদিরা যে কইল তুমি আর ফিরে আসবা না, আমার কপালের দোষেই কি তোমারে ধইরা নিয়ে যাই? লালন তার গালে একটা টুসকি মেরে বলল, না রে পাগলি, তোর কপালের দোষে নাই। দোষ যদি কিছু থাকে তা আমারই কপালের। তুই অপেক্ষা কইরা থাকিস, আমি ঠিকই ফিরে আসবো। গুপি যন্ত্রটা নিয়ে সে বেরিয়ে গেল। কাছে একটা আমলকি গাছতলে দাঁড়িয়ে আছে কমলি। তার হাতে একটা চাদর, সেটা চেয়ে লালনের গায়ে পরিয়ে দিয়ে বলল, এটা জড়াই রাখো, অনেক দূর পথ, শীত লাগবে। লালন পূর্ণ দৃষ্টিতে তাকালো কমলির দিকে। কমলি মুখ নিচু করে বলল, সাঁই, আর কি দেখা হবে না? লালন বলল, কেন দেখা হবে না? আমি তো একেবারে চলে যাচ্ছি না। কমলি বলল, আমি তো আর কিছু পাবো না, শুধু তোমারে দূর থেকে দেখি, তা থেকে আমারে বঞ্চিত করো না। আর কিছু না বলে সে দৌড়ে চলে গেল। নায়েবেরা ঘোড়ায় এসেছে, লালনও তার ঘোড়ায় যাবে। হেঁটে যেতে গেলে সময় লেগে যাবে অনেক। লালনের ঘোড়াটাও আনা হয়েছে। লালন চেপে বসার পর শীতল বলল, সাবধানে যাইও ওস্তাদ। লালন বলল, তোরা সাবধানে থাকিস, আমার পানের বরজ দেখিস। মনসুর নায়েবকে জিজ্ঞেস করলো, কর্তা, আমাগোসাই কবে নাগাদ ফিরতে পারবে? নায়েব রহস্য করে বলল, সেটা জমিদার যা মনে করবেন, কিংবা আকাশের দিকে একটা আঙুল তুলে বলল, কিংবা উপরওয়ালার ইচ্ছা। মানুষ তো সবসময় যুক্তি মেনে চলে না, এক এক সময় যুক্তিকে ছাড়িয়ে যায় আবেগ। লালনের ঘোড়াটা চলতে শুরু করতেই কয়েকজন বলল, আমরা যাবই যাব আমাগো লালনের সাথে। দেহরক্ষী দুজন এতক্ষণ প্রায় নীরব ও স্থির ছিল। এবার তারা ঘুরে দাঁড়িয়ে হাতের অস্ত্র তুলে বলল, আর কেউ যাবে না, আর কেউ যাবে না। লালনও তাদের ধমক দিয়ে বলল, কেন এমন করস তোরা? যা, ফিরে যা। মায়া মানুষেরা কান্দে না, আর তোরা কান্দোস। তোগো লজ্জা করে না? আমি কি চিরকালের মতন যাইতেছি নাকি? ঘোড়াটা খানিকটা এগোবার পর নায়েব রসিকতা করে বলল, তুমি লাঠিও ধরো, আবার গুপি যন্ত্র বাজাতে পারো। আজ লাঠির বদলে ওই বাজনাটা আনলে কেন? নায়েবের রসিকতার সঙ্গে পাল্লা দেওয়ার মতন মন মেজাজ লালনের নয় এখন। উত্তর দিল না সে। বাকি পথও ওদের সঙ্গে কথা বলল না। তার মনের মধ্যে একটাই কথা ঘুরছে, জমিদার কি জঙ্গলের মধ্যে তাদের এই নতুন বসতি ভেঙে দিতে বলবেন? এতগুলি ছন্নছাড়া মানুষের নিবিড় সুখের সংসার আবার শেষ হয়ে যাবে? জমিদার যদি অনেক টাকা চান, তা হলেও তা দেওয়া যাবে কিভাবে? জমির মূল্য দেওয়ার ক্ষমতাও তো তাদের নেই। এই চিন্তার জন্য লালনের মনে কোনো গান এলো না। গুপি যন্ত্রটা বাজাতে লাগলো আস্তে আস্তে। শিলাইদহ আসলে খুব দূরে নয়। জঙ্গলের মধ্যে দিয়ে কোনাকুনি গেলে একমাত্র ছোট নদী পার হতে হয়।
সে নদীতে হাঁটুও ডোবে না এই শীতকালে। ওরা পৌঁছে গেল সন্ধ্যের কাছাকাছি। লালনের বুকের মধ্যে নানা রকম আশঙ্কা গুড়গুড় করছিল ঠিকই, কিন্তু শিলাইদহের কুঠিবাড়ির একেবারে সামনে পৌঁছে হঠাৎ কি করে যেন সব কেটে গেল। এখন তার মনে হলো, এত ভয়ের কি আছে? জমিদারও মানুষ, সেও মানুষ। জমিদারের ক্ষমতা অনেক বেশি হতে পারে, কিন্তু সেও তো সবকিছু এক নিমিষে ছেড়ে চলে যেতে পারে। তাহলে জমিদার কি নেবে? সেও তার সঙ্গী সাথীরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গল চলে যাবে? দুনিয়ায় কি জঙ্গলের অভাব আছে? এই কথাটা ভাবার পরেই তার মনে বেশ বল এলো। কুঠিবাড়ির সদর দেউড়ি দিয়ে ভেতরে ঢোকার পর তাকে ঘোড়া থেকে নামতে বলা হলো। অন্য একজন লোক এসে এক কোণে একটি জায়গা দেখিয়ে দিয়ে বলল, তুমি ওইখানে বসে থাকো। নায়েব মশাইয়ের যখন সময় হবে তখন তোমার সঙ্গে এসে কথা বলবেন। অর্থাৎ যে টাকমাথা লোকটিকে নায়েব মনে করা হয়েছিল সে নায়েব নয়, একজন নিম্নপদস্থ কর্মচারী। আসল নায়েব থাকেন এখানে। অত সামান্য ব্যাপারে তিনি বাইরে যান না। লালন বলল, আমি শুধু জমিদার বাবুর সাথে কথা কব, আর কারুর সাথে কথা কইতে চাই না। কাছাকাছি 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তারা হেসে উঠল। একজন বলল, ওরে বাবা, এ কোন লাট সাহেব এলো, জমিদারের সঙ্গে দেখা করতে চাই? ওরে, নায়েব যদি তোর সঙ্গে কথা বলেন তো বলতে যাবি। নকুলবাবু তো কুমারখালীর দিকটাই খাজনার ব্যাপারে দেখেন। এখন ও চাটাই বসে বিশ্রাম কর। লালন তবু টান টান হয়ে দাঁড়িয়ে জানালো যে সে অন্য কোথাও যাবে না, বসবেও না। সে শুধু জমিদারের সঙ্গে কথা বলবে, যেন সে রাজার প্রতি রাজার ব্যবহার প্রত্যাশা করে। এই নিয়ে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। তারপর এক ব্যক্তি তাকে নিয়ে গেল ভেতরে। সেটা ঠিক অন্দরমহল নয়, একটুখানি ভেতরে ঢুকে আবার বাইরের দিকে এক প্রস্থ বারান্দা, অদূরে নদী, ওপারে সূর্যাস্ত হচ্ছে। সেই সূর্যাস্তের দিকে তাকিয়ে একটা আরাম কেদারে বসে আছেন জমিদার। তার সামনে একটা ইজেল, তাতে একটা অর্ধসমাপ্ত ছবি। ইজেলের নিচেও কয়েকটি ছবি পড়ে আছে মেঝেতে। লালন অবশ্য ইজেল বস্তুটি কি তা বুঝল না। অস্ত সূর্যকে প্রণাম করে জমিদার মুখ ফিরিয়ে তাকালেন তার দিকে। লালন এমন অবাক বহুদিন হয়নি। সে মনে মনে ভেবেছিল দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখবেন, তিনি এক রাশ ভারী চেহারার প্রবীণ হবে নিশ্চয়ই। কিন্তু এ যে এক নবীন যুবা, দীর্ঘাকায় অত্যন্ত রূপবান। দেবেন্দ্রনাথের পরিবর্তে তার পুত্রদের কেউ যে এখন জমিদারি পরিদর্শনে ভার নিয়েছে তা তো এই অঞ্চলে এখনো বিদিত নয়। যুবকটি লালনকে সঙ্গে নিয়ে আসা কর্মচারীটিকে জিজ্ঞেস করলেন, ইনি কে? কর্মচারীটি বললেন, আগে কর্তামশাই, এর নাম লালন ফকির, আপনি বলেছিলেন। যুবকটি অতুৎসাহী হয়ে বললেন, আপনিই লালন ফকির? বসুন বসুন, ওরে কেউ একটা কুর্সি এনে দে। আপনাকে কেন ডেকে এনেছে জানেন? আপনার একটি গান শুনবো বলে। লালন বলল, আপনি শুধু আমার গান শোনার জন্য আমাকে ডেকে এনেছেন? যুবকটি বলল, হ্যাঁ, নানা রকম গান সম্পর্কে আমার খুব আগ্রহ। তবে এভাবে আপনাকে ডেকে আনা আমার নিশ্চয় বেয়াদপি হয়েছে। আমারই উচিত ছিল আপনার আখড়ায় গিয়ে গান শোনা। কিন্তু জানেন তো, জমিদাররা খাঁচায় বদ্ধ জীব, তারা ইচ্ছে মতন যেখানে সেখানে যেতে পারে না। আমি যদি আপনার আখড়ায় যেতে চাইতাম, 7 গন্ডা, নায়েব, গোমস্তা আর পাইক পেয়াদা আমার পেছনে দৌড়াতো। সেই জন্যেই আপনাকে কষ্ট দিয়েছি। লালন এবার হো হো করে হেসে উঠল। সেই হাসি শুনে থতমত খেয়ে যুবক জমিদারটি জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? লালন বলল, আপনি আমার গান শোনার জন্য ডেকেছেন, আর আমি ভাবতে ভাবতে এসেছি আপনি আমায় শাস্তি দেবেন, কয়েদ করবেন, আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করবেন। খাঁটি বিস্ময়ের সঙ্গে সেই জমিদার জিজ্ঞেস করল, আপনাকে শাস্তি দেব? কেন? লালন বলল, কয়েকদিন আগে আপনার লাঠিয়ালদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছে। আমরা জঙ্গলে যে জমিতে। যুবকটি বলল, দাঁড়ান দাঁড়ান, লাঠিয়ালদের সঙ্গে সংঘর্ষ মানে? আপনারও লাঠিয়াল আছে নাকি? সে গলা তুলে বলল, শচীনবাবু, শচীনবাবু। এই কে আছো? একবার শচীনবাবুকে ডাকো তো। ভৃত্যরায়ের মধ্যে 2টি হ্যাজাক বাতি এনে রেখে গেল 2 দিকে, আর একটি সেজবাতি। এত উজ্জ্বল আলোর বিলাতির হ্যাজাক বাতি লালন আগে কখনো দেখেনি। যুবকটি একটা সাদা রঙের লম্বা ও গোল লাঠি মতন বস্তু ঠোঁটে লাগিয়ে গন্ধক কাঠি জেলে সেটি ধরালো। ধোঁয়া বেরোতে লাগলো তার থেকে। সিগারেট নামে এই শহুরে বস্তুটি এদিককার গ্রামাঞ্চলের তামাক ধূমপায়ীদের কাছে এখনো অপরিচিত, অভিনব। যুবকটি সেই সিগারেট সেবন শিখেছে মাইকেল মধুসূদন নামে এক ফিরিঙ্গি কবির কাছ থেকে। ধোঁয়া উদগির করতে করতে যুবকটি বলল, শচীনবাবু আসুন, তার আগে আপনি বলুন তো লাঠালাঠির বৃত্তান্তটা কি? লালন বলল, আপনি কিছুই জানেন না? যুবকটি বলল, এই তো প্রথম শুনছি।
লালন সংক্ষেপে ঘটনাটি জানালো। ততক্ষণে শচীনবাবু নামে এক ব্যক্তি এসে গেছেন। জমিদার তনয় তার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, শচীনবাবু, এসব কি শুনছি? এই হরিনাথ মজুমদারকে? শচীন বললেন, আগে হরিনাথ মজুমদার একটা অতি নগণ্য পত্রিকার এডিটর। নিজেকে সে মাঝে মাঝে কাঙাল হরিনাথ বলে পরিচয় দিয়ে থাকে। সে আমাদের এই জমিদারি নামে নানা রকম মিথ্যা কুৎসা রটনা করে চলেছে। তাই তাকে একটু শিক্ষা দেওয়ার জন্য লাঠিয়াল পাঠিয়েছিলেন। ভবদেব গোমস্তা কয়েকজন লাঠিয়াল নিয়ে গিয়েছিল ঠিকই, তবে বিশেষ কিছু হয়নি। শুধু একটু ভয় দেখিয়ে। বিশেষ কিছু হয়নি, তার কারণ প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। ছি, আপনারা কোন যুগে পড়ে আছেন? পত্র পত্রিকায় কিছু লিখলে কি সেই জন্য লাঠিয়াল পাঠানো যায়? এসব তো বর্বর যুগে হতো। আপনাদের এখানে কেউ লেখাপড়া জানে না? লেখার জবাব লেখাতেই দিতে হয়, লাঠি দিয়ে নয়। আর যদি মিথ্যে কথা লিখেই থাকে, তাদের গুরুত্ব দেওয়ার কি আছে? লালন বলল, পুরোটা মিথ্যা না তাতে কিছু সত্যও আছে, তাও তো যাচাই করা দরকার। জমিদার জিজ্ঞেস করলেন, কি লেখা হয়েছে সেই রিপোর্টে? লালন তাকালো শচীনের দিকে। শচীন বলল, ওসব কথা আমি মুখে আনতেও চাই না। জমিদার তাকালো লালনের দিকে। লালন আস্তে আস্তে বলল, আমার অক্ষর জ্ঞান নাই, নিজে কিছু পড়তে পারি না। লোকমুখে শুনেছি গ্রামের গরিব প্রজাদের ওপর লাঠিয়ালরা গিয়ে অত্যাচার করে, খাজনা দিতে না পারলে চাষিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর কুকর্মের বিবরণ বাবুমশাই, ওই হরিনাথ মজুমদার আমার বন্ধু মানুষ, আমি তারে বিশ্বাস করি, সে গরিব মানুষের পক্ষে। জমিদার বলল, এর মধ্যে কিছু কিছু সত্য থাকতেই পারে, নইলে শচীনবাবুরাই বা এত উত্তেজিত হবেন কেন? জমিদাররা থাকেন সব কলকাতায়। দূরের জমিদারিতে নায়েব কর্মচারীরা যে কি করছেন তার খবরও রাখেন না। তারা টাকা পেলেই খুশি। কিভাবে যে সেই টাকা আদায় হচ্ছে, না, এরকম আর বেশি দিন চলতে পারে না। জমিদারি ব্যবস্থার ঘুণ ধরে গেছে। লর্ড কর্নওয়ালিসের এই ব্যবস্থা আর বেশি দিন টিকবে না মনে হয়। এখন আমাদের ব্যবস্থা ছাড়া গতি নেই। আপনাদের ভিটে মাটির কি সমস্যা হয়েছিল বলছিলেন? লালন বলল, আমরা গুটি কতক মানুষ, আমারই মতন দরিদ্র, সমাজ থেকে বিতাড়িত, জঙ্গলের মধ্যে ছোট ছোট কুটির বানিয়ে একটা বসতি গড়েছে। সেই জঙ্গল যে আপনাদের জমিদারির মধ্যে পড়ে তা জানতাম না। আমরা ভেবেছিলাম বন, জঙ্গল, নদী, বিল, হাওর এই সবই সৃষ্টিকর্তার সম্পত্তি। জমিদার হেসে বললেন, সেটাই তো স্বাভাবিক। আমরা জমিদাররা জোর করে এসব ভাগাভাগি করে নিয়েছি। পৃথিবীর আর কোথাও বোধহয় এক ফোঁটাও জমি সৃষ্টিকর্তার অধীনে নেই। লালনদের নতুন বসতির খুঁটিনাটি সে মন দিয়ে শুনল। তারপর বলল, শচীনবাবু, এই ফকিরের যে গ্রাম, তা সব নিষ্কর হিসেবে পাট্টা করে দিন। আমি থাকতে থাকতেই যেন শৈশাবুদ হয়ে যায়। দেখবেন যেন গাফেলতি না হয়। উঠে দাঁড়িয়ে সামনের ইজলের অর্ধসমাপ্ত ছবিটা সরিয়ে দিতে দিতে সে বলল, আমার ঠাকুরদাদা ঈশ্বর দ্বারকানাথ ঠাকুর এই ইদিককার জমিদারির পত্তন করেছিলেন। তিনি ছিলেন করাত হাতের মানুষ। তখন আমাদের সম্পত্তি অনেক বিস্তৃত হয়েছিল। তারপর আপনারা জানেন কি জানেন না, বিলাতে গিয়ে আমার ঠাকুরদাদা মশাই প্রচুর অর্থ ব্যয় করেন। তাঁর অকস্মাৎ মৃত্যুর পর দেখা যায় আমাদের প্রচুর ঋণ। আমার বাবা মশাইকে তখন দেউলিয়া ঘোষণা করতে হয়েছিল। তারপর বাবামশাই ধীরে ধীরে সব পুনরুদ্ধার করেন, সব পাওনাদারদের ঋণ মিটিয়ে দেন। সেই সময় বাবামশাই নিয়মিত জমিদারি প্রদর্শনে আসতেন। কিন্তু তিনি তো নিছক জমিদার হয়ে থাকার জন্য জন্মাননি। তিনি এখন নিশ্চয় সাধনায় মগ্ন। জমিদারির কিছু দেখেন না, কলকাতাতেও বিশেষ থাকেন না। মাঝে মাঝেই চলে যান সিমলে পাহাড়ে কিংবা গঙ্গায় বোটে থাকেন। জমিদারির ভার দিয়েছেন ছেলেদের ওপর। মুশকিল হচ্ছে, আমার বড় দাদা দার্শনিক ও কবি মানুষ, বিষয় কর্মে একেবারেই মন নেই। পরের দাদা খুবই উচ্চশিক্ষিত, কিন্তু তিনি জমিদারিতে আগ্রহ দেখাননি। সরকারি চাকরি করেন, এখন আছেন বোম্বে নগরীতে। তারপর এই অধম। আপনি আমার নাম জানেন? লালন বলল, আগে না, আমার নাম জ্যোতিরিন্দ্র। জমিদারি সামলাবার ব্যাপারে আমি একেবারেই অযোগ্য। সত্যি কথা বলতে কি, আমার ভালো লাগে গান বাজনা, ছবি আঁকা, থিয়েটার। আমি শহুরে মানুষ। তাছাড়া জমিদারির ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান বলে মন লাগাতেও পারি না। বরং জমিদারদের সঙ্গে পাল্লা দিয়েই আমি জাহাজের ব্যবসা করব ভাবছি। দেখা যাক। আপনি কি নিজে গান করেন? কেন, এই কথা জিজ্ঞেস করছেন কেন? আপনার মতন এমন সুরেলা কণ্ঠ কোনো পুরুষের আগে শুনিনি। জ্যোতিরিন্দ্র একটু লজ্জা পেয়ে বলল, আমাদের বাড়িতে গান বাজনার খুব চর্চা হয়। ভাই বোনেরা অনেকেই গান গায়। আমার এক বন্ধু সম্প্রতি এই অঞ্চলে ঘুরে গেছে। তিনি কোথাও আপনার গান শুনেছেন, আপনার আর গগনের। ফিরে গিয়ে আমায় বললেন,
গ্রাম বাংলায় কত রত্ন যে ছড়িয়ে আছে আমরা তার কিছুই সন্ধান রাখি না। বিপুল সংখ্যক সাধারণ মানুষের মধ্যে বাংলা সংস্কৃতিকে তো আপনারাই বাঁচিয়ে রেখেছেন। এবার আমি এসেছি প্রধানত আপনাদের গান শোনার জন্যই। অনেক কথা হয়েছে, এবার গান ধরুন। লালন গোপীযন্ত্রটায় সুর তুলতেই জ্যোতিরিন্দ্র আবার বলল, যদি কিছু মনে না করেন এইদিকে দুটি বাতির মাঝখানে বসবেন। ইজেলে একটা নতুন কাগজ পরিয়ে সে হাতে নিল স্কেচ পেন। তারপর মুখ ঘুরিয়ে একবার পেছন দিকে তাকালো। জ্যোতিরিন্দ্রর সঙ্গে তার এক ছোট ভাই এসেছে। সে কিশোর বয়স্ক, তার নাম রবি। জ্যোতিরিন্দ্র দুবার রবি রবি বলে ডেকে জিজ্ঞেস করলো, রবি কোথায় গেল? একজন কর্মচারী জানালো, রবি নদীর চড়ায় বালি হাঁস দেখতে গিয়েছে, এখনও ফেরেনি। জ্যোতিরিন্দ্র বলল, থাক ফকির সাহেব, আপনার গান শুরু করুন। এবার লালন গান ধরল। এ তার স্বতঃস্ফূর্ত গান নয়, পুরনো রচনা, গণেশ শেখের কাছ থেকে নতুন করে শোনা। কে কথা কয় রে, দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না। খুঁজি তারে আসমান জমি, আমারে চিনি নে আমি, এ কি বিষম ভুলে ভ্রমি। আমি কোন জন, সে কোন জনা, রাম কি রহিম, সে কোন জন, ক্ষিতি কি জল, বায়ু হুতাশন, শুধাইলে তার অন্বেষণ, মূর্খ দেখে কেউ বলে না। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লহর, শিরায় সায় কয় লালন রে তোর, সদাই মনের ঘোর গেল না। খুব দ্রুত লালনের প্রতিকৃতি আঁকতে আঁকতে জ্যোতিরিন্দ্র বলল, অপূর্ব, আর একখানা। লালন আবার ধরল, আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পরশী বসত করে। পরপর পাঁচখানি গান শুনিয়ে লালন থামল, পাশে সরিয়ে রাখল গুপিযন্ত্রটা। জ্যোতিরিন্দ্র বলল, জঙ্গলের মধ্যে আপনাদের যে গ্রাম, সেখানে আমার জন্য একটুখানি জায়গা রাখবেন? হয়তো একদিন একটা ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে আমিও সেখানে বাস করব। কি গান শোনালেন ফকির, এর সব মর্ম বোঝা সহজ নয়। আরশিনগর এমন কখনো শুনিনি। দ্রুত হাতে কয়েকটা টান দিয়ে রেখাচিত্রটি সম্পূর্ণ করে জ্যোতিরিন্দ্র বলল, এদিকে এসে দেখুন তো আপনার মুখখানি ঠিক হয়েছে কিনা। লালন উঠে এসে জ্যোতিরিন্দ্রের পাশে দাঁড়ালো। ছবিটি দেখার পর হাসি ছড়িয়ে গেল তার সারা মুখে। সে বলল, বাবু মশাই, আমার মুখখানি কেমন দেখতে তা তো আমি জানি না, কখনোও দেখিনি। জ্যোতিরিন্দ্র বলল, সে কি, নিজের মুখ কখনো দেখেননি? এই যে গাইলেন আরশিনগরের কথা। লালন বলল, সে আরশিনগরে নিজে কেউ দেখা যায় না, পরশীকেও দেখা যায় না। জ্যোতিরিন্দ্র বলল, নার্সিসাস নামে একজন স্বচ্ছ ঝর্ণা জলে প্রথম নিজের মুখ দেখেছিল, আপনি তাও দেখেননি? লালন বলল, এদিকে তেমন ঝর্ণা কিংবা নদী কোথায়, সবই তো ঘোলা জল। জ্যোতিরিন্দ্র গভীর বিস্ময়ে বলল, এমন মানুষও আছে যে জীবনে কখনো নিজের মুখও দেখেনি? লালন বলল, গ্রামে গঞ্জে এমন অনেক মানুষ আছে। জ্যোতিরিন্দ্র একটুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, কোনো মেয়ের চোখের মনির দিকে খুব মন দিয়ে দেখলে সেখানে নিজের প্রতিবিম্ব দেখা যায়, তেমন দেখার চেষ্টা করেছেন? লালন আরও হেসে বলল, এবার দেখার চেষ্টা করব, কিন্তু বাবু মশাই, মুখখানা বেশি বুড়া বুড়া মনে হয়, আমি কি অত বুড়া হয়েছি? জ্যোতিরিন্দ্র বলল, হ্যাঁ, ঠিক হয়নি, আলো কম লেগেছে, দিনের বেলা আরও ভালো করে আঁকতে হবে, আপনি অনুগ্রহ করে আর একবার আসবেন। আর কিছু কথার পর লালনের বিদায় নেবার পালা। অন্তরালে একজন ভৃত্য একটি বোতল ও গ্লাস নিয়ে অপেক্ষা করছে। এখন বাবুমশাইয়ের কারণ বাড়ি পান করার সময়। জ্যোতিরিন্দ্র লালনকে অতিথিশালায় থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। লালন রাজি হলো না। সে জানে শিমুলতলায় তার সঙ্গী সাথীরা অধীরভাবে অপেক্ষা করছে। তাদের সুসংবাদ জানানোর জন্য এই রাতেই যতখানি সম্ভব সে এগিয়ে যেতে চায়। কুঠিবাড়ির গেটের সামনে আসতেই অন্ধকার থেকে বেরিয়ে এসে একজন ব্যক্তি লালনের পা ছুঁয়ে প্রণাম করে বলল, সাঁই, আপনি আমারে চেনেন না, আমি আপনার একজন ভক্ত শিষ্য। আমি আপনার জন্যেই অপেক্ষা করছি, আমার নাম গগন। লালন বলল, তুমি গগন? তোমার কথা একটু আগে শুনলাম, তুমি গান করো? গগন বলল, আমি গ্রামে গ্রামে চিঠি বিলি করি, লোকে আমায় বলে গগন হরকরা। মাঝে মাঝে গান মনে আসে, আপন মনে গাই। নিকটেই আমার কুটির, একবার পদধূলি দিলে ধন্য হই।
গগনের বাড়ির কাছে দেখা গেল সেখানে দাঁড়িয়ে আছে একজন রমণী। সাধারণ নারীর তুলনায় বেশ লম্বা চওড়া, মাথার চুল চূড়ো করে বাঁধা, কপালে একটা মস্ত বড় লাল টিপ, হাতে একটা একতারা। গগন জিজ্ঞেস করলো, কি রে, তুই কি করছিস এখানে? স্ত্রীলোকটি বলল, আমিও তো এই ফকিরকে দেখব বলে অপেক্ষা করছি। গগন বলল, সাঁই, এর নাম সর্বক্ষেপী, সকলে এই নামেই ওরে ডাকে। খেপি বটে, শ্মশানে মশানে ঘুরে বেড়াই, কোনো ভয় ডর নাই, এও নিজের গান গায়। সর্বক্ষেপী বলল, ভয় ডর আবার কিসের? জগৎ জুড়ে রয়েছে প্রেম, যারা এই প্রেমের ঝর্ণাধারায় একবার স্নান করে তাদের দিব্য জনম হয়, তারা আর কোনো কিছুই গ্রাহ্য করে না। গগন বলল, খেপি, তোর মতন প্রেমের অমন মর্ম আমরা বুঝি না। লালন হেসে বলল, প্রেমের মর্ম বোঝার জন্য শ্মশানে মশানে যেতে হবে কেন? গগন তার কুঁড়ে ঘরে একলাই থাকে, অতিথিদের জন্য সে একটা মাদুর পেতে দিল। লালন একটা বিড়ি ধরিয়ে বলল, দাঁড়াও, আগে ভেতরের প্রাণীটাকে শান্ত করি। জমিদারদের সামনে বিড়ি ধরাবার সাহস হয় নাই। উনি একটা লম্বা সাদা রঙের বিড়ি টানছিলেন। এক গ্লাস জল এক চুমুকে শেষ করে লালন বলল, বেশি সময় নাই, যেতে হবে। গগন, তোমার একখানা গান শোনাও। গগন গান ধরল, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায়ে সেই মানুষে তার উদিশে, দেশ বিদেশে বেড়াই ঘুরে, লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী। দীর্ঘ গানটি শুনে মুগ্ধ চোখে তাকিয়ে রইল লালন। গগন আবার একটি ধরল, হরিনাম দিয়ে জগৎ মাতালে দেখো, এ গলা নিতাই, এ গলা নিতাই, এ গলা নিতাই, এ গলা নিতাই। এই গানেরও সুর অপূর্ব। গগন বলল, সাঁই, আপনারে আমার সামান্য গান শুনায়ে ধন্যই হইলাম, এবার আপনি যদি। গগনকে তার কথা শেষ করতে হলো না, আর অনুরোধও করতে হলো না। লালন সিধে হয়ে বসল, তার চক্ষু দুটি স্থির। সে শুরু করলো গান, আমার ঘরের চাবি পরের হাতে, কেমনে খুলিয়ে সে ধন দেখব চোখেতে। এই গান পূর্বে রচিত নয়, স্বতঃস্ফূর্ত। জমিদার তনয়টি বেশ ভালোই ব্যবহার করেছেন ঠিকই, তবু কেমন যেন বাঁধো বাঁধো লাগছিল। মনে হচ্ছিল উনি দূরের ভাষায় কথা বলেন, তাই মনে কোনো নতুন গান আসেনি। এই গানটি শেষ হতেই লালন অন্য একটি গান শুরু করলো, এও নতুন। এখন তার মনের মধ্যে পোনা মাছের বাচ্চার ঝাঁক এসে গেছে। খ্যাপা তুই, না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘর না বুঝে বাইরে খুঁজে পড়বি ধাঁধায়। লালন থামতেই সর্বক্ষেপী বলল, এখন আমি একটা গান শুনাই। অত বড় চেহারার রমণীটি গান গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নেচে নেচে, মাথার ওপর দু হাত তুলে তালি দেয়, তার বিশাল স্তন দুটি দোলে। সে গাইল, দেখে যাও ময়ূরী ও কোকিলা, আমার এই শূন্য ঘরে ভালোবাসার কেমন লীলা। লালন সে গান শুনে বলল, লীলা? লীলা শুনলেই মনটা কেমন যেন ঝিমঝিম করে, যেন ছোট্ট এ একটা শব্দের মধ্যে ভরা আছে ব্রহ্মাণ্ড। সর্বক্ষেপী লালনের দিকে কটমট করে তাকিয়ে বলল, এই লালন খ্যাপা, তুই বেশি বেশি সাই হয়েছিস, তাই না? বইসে বইসে গান করিস, বিড়ি ফেলে দে, ওঠ, দাঁড়া। লালন বাধ্য ছেলের মতন উঠে দাঁড়ালো। সর্বক্ষেপী বলল, এবার গান কর, কোমর দুলাবি। গগন বলল, এই খেপি, কারে কি কইতে হয় জানো না? লালন গান ধরল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। একটু গাইতে না গাইতেই সর্বক্ষেপী তাকে থামিয়ে দিয়ে বলল, এর উত্তর আমি জানি না, এইটা শোন। মন রে সুধাও, মন মানুষের ঘর ঠিকানা, কর্দমে ফুটেছে পদ্ম, কর্দমেরও কি তা আছে জানা, বনের বাইরে আছে দাঁড়ায়ে চন্দন বৃক্ষ, নিজের সুবাস সে জানে না, পায় শুধু অন্তরিক্ষ। লালন ভেবেছিল সে বেশিক্ষণ বসবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। কোথায় কি, খাওয়া দাওয়ার নাম নেই, ধন সম্পদের চিন্তা নেই, ভবিষ্যতে কি হবে তার ঠিক নেই, শুধু গান নিয়েই মেতে রইল এই তিনজন। অবিরাম গান, অবিরাম সুর, তারই কি তীব্র নেশা। একসময় বাইরে থেকে ভেসে এলো আজানের সুর, তখন ওদের ঘোর ভাঙল। রাত্রি শেষ, ভোর হয়ে গেছে, ফুটে উঠেছে আলো।